বিষ্ণুমূর্তি, এটাই কিন্তু দ্বাদশ শতক থেকে অনেক দিন পর্যন্ত চলে আসে। এবার নেক্সট, আচ্ছা, এই যে এরপরে হলো বেণুগোপাল। এই বেণুগোপাল কিন্তু কোনোভাবে আমাদের ক্লাসিক্যাল স্কাল্পচারে পাওয়া যায় না। এইবার প্রথম আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের মূর্তি, যেটা যার লিটারারি একটা বর্ণনা আমরা পাই ভাগবতে এবং ভাগবত দশম স্কন্ধে বিশেষ করে, আর যেটা এইখানে মানুষের মধ্যে বৈষ্ণব পদাবলীর মাধ্যমে প্রচারিত হয়েছে, তার থেকে কিন্তু এই বেণুগোপাল উঠে আসে। এবং এখানে কোনো পাথরের মূর্তিটিকে কিন্তু কোনো চেষ্টা করা হয়নি যে ক্লাসিক্যাল মূর্তির সঙ্গে কোনো যোগাযোগ রাখা। নেক্সট স্লাইড। এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে পটচিত্র স্কাল্পচার। আমি টেরাকোটা টেম্পলসে যেটা আমি তো আপনাদের বললাম, সেগুলো আমি সেইভাবে এক্সপ্লোর করতে পারিনি। আশা করি এখন এখানে যারা আছেন তাদের মধ্যে তো দু একজন ছাত্রছাত্রী বললেন যে তারা আর্ট নিয়ে কাজ করবেন। আশা করি তাদের মধ্যে কেউ এটা আমার সঙ্গে পরবর্তীকালে করতে পারবে। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, আমি আপনাদের বললাম 16-17 শতক থেকে নবদ্বীপে চেয়েও বৃন্দাবনের পুঁথি রচনা হতেছে। এবং এগুলো যে অলঙ্কৃত হতো তা নয়, এটা যেটা হতো, এদের উপরে যে পাটাটা ছিল, পুঁথির পাটা, সেই পাটায় একটা ছবি থাকতো। এবং এইখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাধা কৃষ্ণ এবং গোপী। এটা ধরে নেওয়া হচ্ছে ভাগবত দশম স্কন্ধের কোনো পুঁথির একটা পাটা। এখানে আরেকটা কথা বলে রাখি, আমার এই কাজ অর্ধেক হয়ে থাকার একটা কারণ হচ্ছে যে আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি এবং আমি চেষ্টা করতে লাগলাম যে কীভাবে এই পুঁথির পাটাগুলো দেখতে। পুঁথির পাটাগুলো আশুতোষ মিউজিয়ামে ছিল। তখন ওখানে যিনি কিউরেটর ছিলেন তিনি আমাকে খুব উৎসাহ দিয়ে বললেন যে দিদি, আপনি একটা কাজ করুন, আপনি পাটাগুলোর সঙ্গে পুঁথিগুলো কোনটা ছিল সেটা বাংলা ডিপার্টমেন্টে আছে, আপনি ওইগুলো যদি একটু মিলিয়ে দিতে পারেন আমাদের খুব উপকার হবে। বিশ্বাস করুন আমি পারি, কারণ যখন প্রিজার্ভেশন হচ্ছিল, এই হচ্ছে আমাদের তথ্য যে আমরা আহরণ করব তার সমস্যা। এগুলো আপনারা সবাই জেনে দিন, আজও হয়নি। কিন্তু সেটা হচ্ছে পুঁথিগুলো কালেক্ট করা হয়েছিল আর তার থেকে পাটাগুলো আলাদা হয়ে গেছিল। এবার যেগুলো অলঙ্কৃত পাটা সেগুলোকে আশুতোষ মিউজিয়ামের কালেকশনে রাখা হলো, পেন্টিং সেকশনে, আর পুঁথিগুলো বাংলা বিভাগে রয়ে গেল। সুতরাং দুটোকে যে আমি মেলাবো সেটার আমার কোনো উপায় রইল না। আমি অনুমান করছি যে এটা সাধারণত ভাগবত দশম স্কন্ধের একটা যেখানে রাধা কৃষ্ণের লীলা, বৃন্দাবন লীলা, তার থেকে এই ছবিটা। এখন এখানে এই পাটাগুলো কিরকম হতো, অধিকাংশ কাঠ, তার উপরে এক কোট রং দেওয়া হতো, তারপরে ছবিগুলো আঁকা হতো, তারপরে লাইন দিয়ে সেগুলোকে ঠিক করা হতো, করে তারপরে আবার একটা ল্যাকার টাইপের জিনিস দেওয়া হতো ফিনিশ, যাতে এগুলো নষ্ট না হয়। আচ্ছা, এই হচ্ছে, তাহলে আপনারা দেখছেন যে আগের যে মূর্তিটা আমি দেখালাম বেণুগোপাল, তার সঙ্গে কিন্তু এখানে শ্রীকৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে আছেন, তার যা চেহারা, তার একটা মিল পাই। এবং এখানে আমরা রাধাকেও দেখছি। এইগুলো হচ্ছে পুঁথির পাটা কিরম ভাবে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওপরেরটা হচ্ছে কমলে কামিনী,
নিচে হচ্ছে আবার শ্রীকৃষ্ণ নৃত্য করার, এবং তার তলায়ও আছে শ্রীকৃষ্ণ এবং দুজন গোপী। এখন এটা ঠিকই স্লাইডগুলো সত্যি অবস্থা খুব খারাপ। একটাতে দেখুন নবদুর্বাদল শ্যাম বলছে না, যেখানে একটু সবুজ মতো গায়ের, আর তার তলায় কৃষ্ণ যেটা, সেটা হচ্ছে আরো অনেক গাঢ় রং। এই দুটোই ওয়ান্স এগেন আমরা যখন স্টাইল দেখতে আরম্ভ করলাম, এবং এগুলো অনেকটাই উড়িষ্যা স্টাইলে। বাংলায় যে পট যেগুলো হচ্ছিল ঠিক সেগুলোর সঙ্গে এগুলো মেলে না। নেক্সট স্লাইড। ষোড়শ শতাব্দীর শেষের দিকে, সপ্তদশ শতকে আমি এই ছবিটি খুঁজে পাই ইন্ডিয়ান মিউজিয়াম, এখনো আছে। এটা হচ্ছে চৈতন্য জীবনী থেকে পাওয়া একটা পার্টিকুলার ইনসিডেন্ট। এখানে চৈতন্য এবং তার পাশে যে কুকুরটি বসে আছে, সেটা চৈতন্য চৈত্রামৃতের একটা অদ্ভুত গল্প। এই কুকুরটি হচ্ছে শাপভ্রষ্ট একজন ব্রাহ্মণ, তার নাম গোবিন্দ দাস। এবার সে শ্রী চৈতন্য সাক্ষাৎ পেলে তখন যদি সে গঙ্গায় ঝাঁপ দেয়, এবং তখন তার মুক্তি হবে, এবং সে সাপ মুক্তি হয়ে তখন সে স্বর্গে চলে যেতে পারবে। কিন্তু শ্রী চৈতন্য এই কুকুরটিকে খুব ভালোবাসতেন, এবং একজন মানুষের সঙ্গে তার যে মানে পোষ্য, তার যে সম্পর্ক, সেখানে এখানে একেবারে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষকে যে অসম্ভব দুঃখিত। এটা সেই মুহূর্ত যে ঠিক এরপরেই গঙ্গাদাস নদীতে ঝাঁপ দেবে এবং সে মুক্তি পাবে, কিন্তু শ্রী চৈতন্য একেবারে একা হয়ে যাবে। আচ্ছা, এইবার এই শ্রী চৈতন্যকে আপনারা দেখুন, এর মুন্ডিত মস্তক, গায়ে একটা চাদর, কোথাওই এর সাজসজ্জা সবকিছুর মধ্যে একটি সাধারণ মানুষ হিসেবে আমরা দেখি। এখানে বলতে হবে যে বাই 16th সেঞ্চুরি, যখন মোগল চিত্রকলা অত্যন্ত উন্নত হচ্ছে, আকবর এবং জাহাঙ্গীরের সময় আমরা যদি ছবিগুলো ভালো করে দেখি, তাহলে আপনারা দেখবেন আকবরনামা থেকে আরম্ভ করে শাহজাহাননামা পর্যন্ত একদিকে যেরকম রাজা রাজাদের পোর্ট্রেট পাওয়া যেত, তেমনি কিন্তু গরিব মানুষ যারা সাধু সন্ত তাদেরও ছবি পাওয়া যেত। মিয়ামির, তারপরে এগুলো আপনারা মোগল চিত্রকলার ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। এই ছবিটি বাংলায় তার মানে একটা ঘরানা কিন্তু সৃষ্টি হয়েছিল। আর একটা ছবি আমি এরকম দেখেছিলাম, যেটা পরবর্তীকালে ওই ডিলার নিয়ে এসেছিল, যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ইন্ডিয়ান মিউজিয়াম নেয়নি, পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়তো নিয়েছিল, কিন্তু সেই ছবিটি আর খুঁজে পাইনি। তাহলে আমরা দেখতে পেতাম পাশাপাশি রেখে যে একটা ঘটনার সৃষ্টি হচ্ছে কিনা। কিন্তু এই ছবিটাও যেটা আমাদেরকে দেখায়, সেটা হচ্ছে যে মানে লেখকদের মতো শিল্পীরাও কিন্তু এখানে নানা ধরনের এক্সপেরিমেন্ট করছে, এবং এই যে ছবি যেগুলো আমরা পাচ্ছি সেগুলোতে কিন্তু চৈতন্য হচ্ছেন একজন মানুষ। এইটা হচ্ছে সংকীর্তন। এটা বলা হয় যে এটা 17th সেঞ্চুরি শেষে বাইরে, কিন্তু আমার ওয়ান্স এগেন স্টাইলটা দেখে মনে হয় যে এটা আরো অনেক পরে 18th সেঞ্চুরির শেষের দিকটায় হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংকীর্তনের পূর্ণ রূপ, সমস্তটাই আপনি যেটা না, যেটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আপনি এটা ভালো করে দেখুন,
সংকীর্তনের একটা বিবরণ কিন্তু আমরা চৈতন্য জীবনী থেকে পাই। সেটা হচ্ছে উনি যখন সংকীর্তন বের করলেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন ওর কাছে, তখন কাছে ব্রাহ্মণরা গিয়ে বলল যে এইরকম সমস্ত মানুষ, নিম্ন স্তরের মানুষ, তারা এইরকম একটা বিরাট প্রসেশন করে আসছে এবং এখানে এটা হতে দেওয়া উচিত নয়। মসজিদের সামনে নিয়ে আসছে, গান বাজনা করছে, এটা একেবারেই কোনোভাবেই উচিত নয়। তখন এরা গিয়ে যখন শ্রী চৈতন্যকে বলল, তখন উনি বললেন, দেখি কাজীকে এবং কাজী কি করে আমাকে ঠেকায়। উনি সংকীর্তন নিয়ে বেরোলেন এবং পরে এতটাই মানে এই সংকীর্তনের জোর ছিল যে কাজী নিজে বেরিয়ে এলেন। এবং এখানে একটা মজারই হচ্ছে, কাজী শ্রী চৈতন্যকে বোঝালেন যে তুমি তো আমার ভাইপো, তুমি আমার সঙ্গে শত্রুতা করছো কেন? তুমি গান বাজনা করো, রাস্তায় নিজেদের বাড়িতে তোমরা করো, তোমার বাবাকে আমি চিরকাল দাদা ডেকে এসছি, তুমি কেন হঠাৎ আমার সঙ্গে শত্রুতা করছো বলো তো? এই করলে আমি বিপদে পড়ব। তখন উনি বললেন যে ঠিক আছে, আমরা সেইভাবে আমরা দেখে বুঝে করব, কিন্তু আমরা এটা ঘরের মধ্যে করব না, আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে করব। এবং কাজী কিন্তু এটা মেনে নিলেন। এখন এর থেকে যেটা বোঝা যায় যে তখনকার রাজশক্তিও এই যে একটা পপুলার ফোর্স যেটা সংকীর্তনের মাধ্যমে বেরোচ্ছে, সেটাকে তারা গ্রহণ করে নিচ্ছে। এখন এই ছবিটা অনেকটা বেশি আমাদের যে চাক্ষুষ রিয়ালিটি যাকে আমরা বলি তার সঙ্গে মেলে, ন্যাচারালিস্টিক ছবি। এখানে মানুষদেরকে অনেকটাই মানুষের মতো দেখায় এবং এটার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আগের যে ছবিটা যেখানে জাস্ট চৈতন্য বসে আছে, সেটা ঠিকই হয়তো এটার মতো এতটা ডিটেইলডে, এই ছবিটার মধ্যে একটা ফোর্স আছে। এবং এখানে দেখো মুভমেন্টটা কিরমভাবে লোকগুলো এগিয়ে আসছে, একদল লোক এগিয়ে আসছে। এইরকম জিনিস কিন্তু আমরা সত্যি কথা বলতে গিয়ে সপ্তদশ অষ্টদশ শতকেও আমরা এরকমভাবে পাইনি। সুতরাং এই ছবিটা নিশ্চয়ই পরের আঁকা। শোনা যায় যে এই ছবিটা যে জমিদার বাড়িতে ছিল রামকৃষ্ণ পরমহংস, তিনি এই ছবি দেখতে নাকি ওখানে মাঝে মাঝে যেতেন। তারপর এইবার আমি দেখাতে চেষ্টা করছি যে শ্রীকৃষ্ণর আইকনোগ্রাফি, মূর্তিকল্প যেটা, তার সঙ্গে কি করে চৈতন্য ষড়ভুজ গৌরাঙ্গর যে মিল সেটা চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে কৃষ্ণলীলা, ওটা হচ্ছে কৃষ্ণলীলা। দেখুন যেভাবে নাচ গান করছেন, হাত পা তুলছেন। এইটা হচ্ছে ভাগবত পুরাণ, রাজস্থানে 18th সেঞ্চুরি। এখানে যেটা দেখা যাচ্ছে এটাও ভাগবত পুরাণ। এটাতে ওই ইনসিডেন্টটা আছে যেখানে ইন্দ্র কুপিত হয়ে ওরকম ভীষণ বৃষ্টি দিচ্ছেন, তখন শ্রীকৃষ্ণ ওই যে গিরি গোবর্ধনধারী, উনি আঙুল দিয়ে ওই ধরে ওদেরকে রক্ষা করলেন। কিন্তু আমি এই জন্য দেখাচ্ছি যে এই যে আগের ছবি আর এইটা কিন্তু সময়ের দিক থেকে প্রায় এক, হ্যাঁ, কিন্তু এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, নন্দ এবং শ্রীকৃষ্ণ নিজে এবং অন্য যারা অভিজাতরা, তারা কিন্তু সবাই মোগল পোশাক পরে আছে, মোগল নোবিলিটির। আর যারা গোপ, তারা ওই একটা করে যে কাপড় সেটা পরে আছে। সুতরাং এই যে শিল্পের দৃষ্টিতে কিন্তু শ্রেণী বিভাগ এটা ছিল। এবং এখন এই ছবিতে শ্রীকৃষ্ণ হচ্ছেন অভিজাত একজন রাজপুত্র, নন্দ হচ্ছেন রাজা বা অভিভাবক, এবং অভিজাতরা
ভক্তরা যেটা, তারা হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষ। কিন্তু প্রত্যেককেই শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করছে। এখন এই যে শ্রী চৈতন্যর চেহারা, সেটা কিন্তু পরবর্তীকালে পটচিত্রে, যেরকম কালীঘাটের পটচিত্র, যেটা 18th পর থেকে আমরা পাচ্ছি, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একটু অন্যরকম। এখানে দেখুন, এটা হচ্ছে লব কুশ। এখানে লবের চেহারাটা দেখুন। এখানে আবার এরা কিন্তু অভিজাত, মুঘল অভিজাতর সঙ্গে মিলে যাচ্ছে। এবার কালীঘাট পট আপনারা দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ, এবং এই ধারাটা কিন্তু সেই বেণুগোপালের ধারার থেকে আসছে। এবার হচ্ছে ষড়ভুজ গৌরাঙ্গ, একই সঙ্গে কৃষ্ণ, রাম এবং শ্রীচৈতন্য। এবার আমি আপনাদেরকে শুধু সাহিত্যে এবং এমন কবিদের সাহিত্য যারা আর কি চৈতন্যর সময় জীবিত আছেন, সেইটা আমি পড়ে শোনাচ্ছি। অচৈতন্য শ্রীচৈতন্য সার্বভৌম ঘরে, গোপীনাথ পাশে বসি পদসেবা করে। সার্বভৌম সম্ভবু আছে নিরক্ষিয়া, ইনি কোন বস্তু কিছু না পায় ভাবিয়া। নরসিংহ রূপ প্রভুত্ব দেখে একেবার, বটুক বামন রূপ দেখে পুনর্বার। পুনঃ দেখে মৎস্যকূর্ম বরাহ অবতার, পুনঃ ভৃগুরাম হস্তে ভীষণ কুঠার। তারপরে দুর্বাদল শ্যাম রূপ দেখো কখন, কখন মুরলীধর নীরদ বরণ। এসব দেখিয়া তার সন্দেহ ঘুচিল, সররূপ রূপের প্রভু উঠি দাঁড়াইল। সচিদ্দুলাল সেই ননিচোর, অন্তরেতে কালা কানু বাহিরেতে গৌর। ভূমি পরি দণ্ডবধ করে সার্বভৌম, বাসু ঘোষ বলে আর কেন মিছা ভ্রম। এটা বাসুদেব সরকারের। এখানে আমি আমার এটা শেষ করলাম।